যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ যেসব ব্যক্তি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন তাদের সহযোগিতা করার জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা কী ধরনের মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বা কৌশলসমূহের সহযোগিতা নিয়ে থাকেন সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। আর আজকের আলোচনাটি আমি এইভাবে শুরু করছি। হাউ ডু উই হেল্প পিপল উইথ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার? Narcissistic personality disorder treatment primarily involves psychotherapy. নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের প্রাথমিক চিকিৎসা হিসাবে বা আমরা অন্যতম চিকিৎসা পদ্ধতি হিসাবে সাইকোথেরাপিকে বেছে নেওয়া হয়। অ্যাজ নোন অ্যাজ টক থেরাপি, যাকে আমরা টক থেরাপি হিসাবে আমরা জানি, as there are no medications specifically approved for narcissistic personality disorder. এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য কোনো স্পেসিফিক মেডিকেশন অ্যাপ্রুভ করা হয় না। এটুকু হলো মূল কথা। নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা যা বুঝতে পারলাম তা হলো এই সমস্যায় যারা ভোগেন তাদের জন্য সাইকোথেরাপি হলো সবচেয়ে ভালো এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি। ঔষধের ক্ষেত্রে মূলত এই জায়গাটিকে গুরুত্ব দেওয়া নির্ভর করে যদি ব্যক্তির ক্ষেত্রে অন্য কোনো ধরনের মানসিক সমস্যা থাকে এবং মানসিক সমস্যার লক্ষণকে ভিত্তি ধরে ঔষধের প্রয়োজন হলে সেই ঔষধের মাধ্যমেও তাদের চিকিৎসা করা হতে পারে। আমরা জানি ঔষধের চিকিৎসা মূলত যিনি সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, তারাই মূলত এই জায়গাটা সহযোগিতা প্রদান করে থাকেন। সাইকোথেরাপি এইমস, এই সাইকোথেরাপির লক্ষ্য বা উদ্দেশ্য টু হেল্প ইন্ডিভিজুয়ালস ডেভেলপ এ মোর রিয়েলিস্টিক সেলফ ইমেজ। এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করার জন্য সাইকোথেরাপির যে লক্ষ্য তা হলো ব্যক্তিকে বাস্তবসম্মতভাবে নিজেকে বোঝার, নিজেকে মূল্যায়ন করার এবং নিজের সম্পর্কে সঠিক এবং যথাযথ ধারণা, বিশ্বাস এবং মূল্যায়ন করার ক্ষমতাটা বিকাশ লাভ করার ক্ষেত্রে সহযোগিতা করা হয়ে থাকে। ইমপ্রুভ রিলেশনশিপস, সম্পর্কের জায়গাগুলো যাতে উন্নত হয়। অ্যান্ড ম্যানেজ বিহেভিয়ার্স, এবং তাদের আচরণকেও নিয়ন্ত্রণ করার জন্য বা যথাযথভাবে যাতে তারা আচরণ করতে সক্ষম হয় সেই জায়গাটাও উন্নত করার জন্য সাইকোথেরাপিস্টদের লক্ষ্য হয়ে থাকে। তাছাড়া হোয়াইল যখনই মেডিকেশনস মে বি ইউজড
to address co-occurring conditions like depression or anxiety. They are not a direct treatment for narcissistic personality disorder itself. নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য ঔষধ মূলত সরাসরি চিকিৎসা পদ্ধতি হিসাবে বেছে নেওয়া হয় না। মূলত নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগেন তাদের মধ্যে যদি ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি এই ধরনের মানসিক সমস্যা থাকে সেক্ষেত্রে শুধু ঔষধের প্রয়োজন হয়ে থাকে। এটুকুই হলো নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের সহযোগিতা বা চিকিৎসার ক্ষেত্রে বিবেচনা করা হয়ে থাকে বা চিকিৎসা কৌশল হিসাবে এইটুকুকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আমরা এই মনোবৈজ্ঞানিক চিকিৎসা সম্পর্কে একটু ধারণা নেই। অর্থাৎ যারা সাইকোথেরাপি নিয়ে কাজ করেন তারা এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের জন্য কোন কোন সাইকোথেরাপি অ্যাপ্রোচ বা মেথডসগুলো প্রয়োগ করে থাকেন কিংবা এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির জন্য সহায়ক সেই বিষয়গুলো চলুন আমরা একটু ধাপে ধাপে জেনে নিই। সাইকোথেরাপির ক্ষেত্রে প্রথমেই আমরা যা বলতে পারি তা হলো সাইকোডাইনামিক সাইকোথেরাপি। এক্ষেত্রে যা করা হয় তা হলো হেল্পস ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ড দেয়ার বিহেভিয়ার্স, মুডস অ্যান্ড ডিসরাপটিভ থটস। অর্থাৎ যেসব সাইকোথেরাপিস্ট বা মানসিক স্বাস্থ্যকর্মী এই সাইকোডাইনামিক থেরাপি নিয়ে কাজ করেন তারা ব্যক্তিকে যে জায়গাটায় সহযোগিতা করে থাকেন তা হলো তাদের সমস্যাটা সম্পর্কে তাদেরকে অবগত করা, তাদের মধ্যে সেই ধরনের একটি ইনসাইট গেইন করা যাতে তারা বুঝতে পারে তাদের আচরণ, তাদের মেজাজ বা মনোভাব, মুডস অ্যান্ড ডিসরাপটিভ থটস, তাদের ক্ষতিকর চিন্তাগুলো। অর্থাৎ এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো বা যে লক্ষণগুলো বিদ্যমান সেগুলো থেকে ব্যক্তি যাতে বের হয়ে আসতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে সাইকোডাইনামিক থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা এভাবে বিষয়টি বিবেচনা করেন। আমরা সাইকোথেরাপির ক্ষেত্রে আরও যা বলতে পারি তা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যাকে আমরা সংক্ষেপে সিবিটি বলি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ফোকাসেস, যেখানে মনোযোগ কেন্দ্রীভূত করা হয় বা মনোযোগ দেওয়া হয় অন আইডেন্টিফাইং নেগেটিভ আনহেল্পফুল বিহেভিয়ার প্যাটার্নস অ্যান্ড রিপ্লেসিং দ্যাম উইথ মোর পজিটিভ ওয়ান্স। অর্থাৎ এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা বিষয়টিকে এভাবে বিবেচনা করেন, এভাবে তারা সহযোগিতা করে থাকেন। তারা যে জায়গাটায় ফোকাস দেন বা মনোযোগ দেন তা হলো তাদের নেতিবাচক চিন্তা বা আচরণগুলোকে তারা শনাক্ত করতে যাতে সক্ষম হয়, আনহেল্পফুল তাদের জন্য অপ্রয়োজনীয়, ক্ষতিকর কিংবা অসহযোগিতাপূর্ণ যে সমস্ত আচরণ আছে বা আচরণের ধরন আছে এগুলোকে শনাক্ত করা, আইডেন্টিফাই করা এবং রিপ্লেস করা,
সঠিক এবং যথাযথভাবে এই লক্ষণগুলোকে যাতে ব্যক্তি রিপ্লেস করতে সক্ষম হয় এবং ইতিবাচকভাবে এই জায়গাগুলোতে যাতে পরিবর্তন আনতে ব্যক্তি সক্ষম হয়, সেই জায়গাটাই মূলত সহযোগিতা করা হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তির নেগেটিভ থটস এবং নেগেটিভ বিহেভিয়ার প্যাটার্নস, এই দুটো জায়গার উপর সবচেয়ে বেশি ফোকাস করা হয় এবং এগুলোকে রিপ্লেস করে ইতিবাচক অর্থাৎ পজিটিভলি যাতে ব্যক্তি এই জায়গাটায় ভূমিকা রাখতে পারে বা সক্ষমতা অর্জন করতে পারে, এই জায়গাটি মূলত কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যেসব মানসিক স্বাস্থ্যকর্মী, বিশেষ করে সাইকোথেরাপিস্ট, কাউন্সেলর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং মনোরোগ বিশেষজ্ঞগণ যারা সাইকোথেরাপি প্রদান করে থাকেন, তারা বিষয়টি এভাবে গ্রহণ করেন, বিবেচনা করেন এবং সহায়তা প্রদান করেন। এবার আমরা আলোচনা করতে পারি সাইকোথেরাপির আরেকটি কৌশল, তা হলো ট্রান্সফারেন্স ফোকাসড থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে, ইনভলভস এক্সপ্লোরিং ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার্স বাই ট্রান্সফারিং দ্যাম অন টু দ্য থেরাপিস্ট। অর্থাৎ এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই আক্রান্ত ব্যক্তি, তাকে যেভাবে জায়গাটায় অংশগ্রহণ করানো হয়, এক্সপ্লোর প্রকাশ করতে, ফিলিংস অনুভূতি অ্যান্ড বিহেভিয়ার্স আচরণগুলোকে বাই ট্রান্সফারিং স্থানান্তর করতে, দ্যাম এগুলোকে অন টু দ্য থেরাপিস্ট, অর্থাৎ থেরাপিস্টের সামনে বা থেরাপিস্টের সাথে ব্যক্তির যে সমস্যাগুলো আছে, বিশেষ করে অনুভূতি এবং আচরণ, সেগুলোকে স্থানান্তর বা তুলে ধরার মাধ্যমে থেরাপিস্ট সমস্যা আক্রান্ত ব্যক্তির দক্ষতা এবং সঠিক এবং যথাযথভাবে আচরণ করার বা এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার সক্ষমতার জায়গাটায় ব্যক্তিকে দক্ষ করে গড়ে তোলেন। তাছাড়া সাইকোথেরাপির আরেকটি যে কৌশল আমরা বলতে পারি, তা হলো মেন্টালাইজেশন বেসড থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে, এইমস টু ইমপ্রুভ, যে জায়গাটার উন্নতির জন্য এই থেরাপির যে লক্ষ্য, দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ওয়ান সেলফ অ্যান্ড আদার্স থটস অ্যান্ড বিহেভিয়ার্স। অর্থাৎ ব্যক্তির মধ্যে সেই অন্তর্দৃষ্টিটা আনয়ন, অর্থাৎ তার ইনসাইট কিংবা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, বোঝার জায়গাটা, নিজেকে বোঝা এবং অন্য চিন্তা এবং আচরণগুলোকে বোঝা। অর্থাৎ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, এই সমস্ত ব্যক্তির এই জায়গাগুলোতে অক্ষমতা বলি বা সমস্যা বিদ্যমান থাকে। এই সমস্যাগুলোর মধ্যে ব্যক্তি যাতে তার সামর্থ্য অর্জন করতে পারে, দক্ষতা আনয়ন করতে পারে এবং বুঝতে পারে নিজেকে এবং অন্যকে, বিশেষ করে থটস অ্যান্ড বিহেভিয়ার্স, চিন্তা এবং আচরণের জায়গাগুলোতে। এই জায়গাগুলোতে সহযোগিতা করে থাকেন যিনি মেন্টালাইজেশন বেস থেরাপি নিয়ে কাজ করেন। তাছাড়া সাইকোথেরাপির আরেকটি যে কৌশল বা থেরাপির কথা আমরা তো বলতে পারি, তা হলো মেটাকগনিটিভ ইন্টারপার্সোনাল থেরাপি। অর্থাৎ এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, তাদের জন্য এই সাইকোথেরাপির টেকনিকটি প্রয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ফোকাসেস, এখানে মনোযোগ দেওয়া অন আইডেন্টিফাইং, শনাক্ত করতে, অ্যান্ড চেঞ্জিং, পরিবর্তন করতে, হার্মফুল প্যাটার্নস অফ থট অ্যান্ড বিহেভিয়ার্স, ক্ষতিকর যে সমস্ত আচরণ এবং চিন্তার ধরন যেগুলো আছে ক্ষতিকর ব্যক্তির জন্য, এই জায়গাগুলোতে যাতে পরিবর্তন আনতে পারে এবং পরিবর্তনের জন্য যাতে যথাযথভাবে শনাক্ত করতে পারে, এই জায়গাটায় ব্যক্তিকে দক্ষ করে
তোলা হয় এই মেটাকগনিটিভ ইন্টারপার্সোনাল থেরাপির মাধ্যমে। তাছাড়া সাইকোথেরাপির আরও যে কৌশলের কথা বলতে পারি তা হলো রিলেশনশিপ অর কাপলস থেরাপি। এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগেন তাদের ক্ষেত্রে এই থেরাপিউটিক কৌশলটিও সহায়ক ভূমিকা রাখেন। এক্ষেত্রে যা বলা হয়েছে ক্যান হেল্প অ্যাড্রেস নেগেটিভ প্যাটার্নস উইদিন রিলেশনশিপস। সম্পর্কের জায়গাগুলোতে যে নেতিবাচক যে ধরনগুলো আছে, অর্থাৎ সম্পর্ক রক্ষা করার জন্য যে নেতিবাচক বিষয়গুলো এই সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে সেই জায়গাগুলো ব্যক্তি যাতে যথাযথভাবে শনাক্ত করতে পারে, অ্যাড্রেস করতে পারে, সেই জায়গাটায় সহযোগিতা করা হয় এবং এই সম্পর্কের জায়গাটা যাতে ব্যক্তি যথাযথভাবে এবং সঠিকভাবে রক্ষা করে চলতে সক্ষমতা অর্জন করতে পারেন এবং সক্ষম হন, সেই জায়গাটি মূলত রিলেশনশিপ অথবা কাপলস থেরাপি সহায়তা নেওয়া হয়ে থাকে। তাছাড়া সাইকোথেরাপির আরেকটি কৌশলও এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে বা সহায়ক ভূমিকা রাখে, তা হলো গ্রুপ থেরাপি। এই গ্রুপ থেরাপির ক্ষেত্রে যা করা হয় তা হলো প্রোভাইডস এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর ইন্ডিভিজুয়ালস টু লার্ন ফ্রম অ্যান্ড উইথ আদার্স। অর্থাৎ এই দলগত চিকিৎসা পদ্ধতির জন্য একটি সহায়কমূলক পরিবেশ, সাপোর্টিভ এনভায়রনমেন্ট এখানে প্রদান করা হয় ব্যক্তির জন্য, যাতে ব্যক্তি নিজে যেরকম অন্যের কাছ থেকে শিখতে পারে এবং এই আচরণগুলো তারা নিজেরা করেও সেখান থেকেও এক ধরনের ব্যক্তি তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ্যতা এবং দক্ষতাগুলো শিখতে পারেন। অর্থাৎ অন্যের কাছ থেকে যেরকম শিখে ব্যক্তি নিজে অন্যদের সাথে ওই গ্রুপ থেরাপিতে যে আচরণগুলো করেন সেগুলোর মাধ্যমেও কিন্তু ব্যক্তি বুঝতে পারেন এবং জ্ঞান অর্জন করতে পারেন এবং এর মাধ্যমে ব্যক্তি তার যে জায়গাগুলোতে পরিবর্তন এবং দক্ষতা অর্জন করার দরকার সেক্ষেত্রে সহযোগিতা পেয়ে থাকেন বা ব্যক্তি নিজেকে দক্ষ করে গড়ে তোলার একটি দলগত পরিবেশ পেয়ে থাকেন এবং ব্যক্তি সেই জায়গাটায় সহযোগিতা নেওয়ার জন্য এবং সেই সহযোগিতা ব্যক্তির ক্ষেত্রে যে ইতিবাচক ভূমিকা রাখে সেই জায়গাটাও ব্যক্তি কিন্তু এই পরিবেশ থেকে, এই দলগত পরিবেশ থেকে বুঝতে পারে এবং নিজের অক্ষমতা, নিজের সমস্যা, নিজের সীমাবদ্ধতাগুলো সম্পর্কেও যেমন বুঝতে পারে এবং অন্যদের এই জায়গাগুলো লক্ষ্য করতে পারেন এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কী ভূমিকা রাখা যায় কিংবা কিভাবে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, এগুলো মূলত এই দলগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ব্যক্তির জন্য এই সহযোগিতাগুলো প্রদান করা হয়ে থাকেন। তাছাড়া আমরা আরও যে সাইকোথেরাপির কথা বলতে পারি তা হলো ইন্ডিভিজুয়াল থেরাপি। অর্থাৎ এই আলোচিত বিষয়গুলো সাইকোথেরাপির পাশাপাশি ব্যক্তির কখনো কখনো একক মনোবৈজ্ঞানিক চিকিৎসা অর্থাৎ এই সাইকোথেরাপির দরকার হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এ কর্নারস্টোন অফ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ট্রিটমেন্ট ফোকাসিং অন সেলফ অ্যাওয়ারনেস, ইমোশনাল রেগুলেশন অ্যান্ড রিলেশনশিপ স্কিল। অর্থাৎ এই একক
চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ এই গ্রুপ ইন্ডিভিজুয়াল থেরাপির মাধ্যমে ব্যক্তিকে যে জায়গাটায় সহযোগিতা করা হয়ে থাকে বা মনোযোগ দেওয়া হয়ে থাকে তা হলো ব্যক্তির নিজের সম্পর্কে সচেতনতা, অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস, ইমোশনাল রেগুলেশন, আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা এবং রিলেশনশিপ স্কিল এবং সম্পর্ক উন্নয়ন ধরে রাখা বা সম্পর্কের জায়গাটা যাতে ব্যক্তি আরও দক্ষ হন, এই জায়গাগুলোতে ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে ইন্ডিভিজুয়াল থেরাপির মাধ্যমে। এবার আমরা একটু এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মেডিকেশনের ক্ষেত্রে যা বলা হয়েছে সে বিষয়ে একটু জানি। মেডিকেশনসের ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো মেডিকেশনস আর নট এ ডাইরেক্ট ট্রিটমেন্ট ফর নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ইটসেলফ, অর্থাৎ সরাসরি এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য ওষুধের চিকিৎসাটাকে সমর্থন কিংবা গুরুত্ব দেওয়া হয় না, বাট কিন্তু মে বি ইউজড, কখনো কখনো প্রয়োগ করতে হয়, দরকার হয় টু ম্যানেজ, নিয়ন্ত্রণ করতে co-occurring conditions like depression, anxiety or mood swings। যাদের এই সমস্যাগুলো আছে, বিশেষ করে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং মুড সুইং এই সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে ওষুধের দরকার হয়। আর আমরা তো আলোচনাও করেছি, আমরাও জানি ওষুধের জন্য মূলত আমরা সাইকিয়াট্রিস্টের সহযোগিতা অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিয়ে থাকি। এটুকু হলো নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের আক্রান্ত ব্যক্তির সহযোগিতা করার জন্য মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। আরও কিছু কৌশল আমরা এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের জন্য আমরা বিবেচনা করতে পারি বা তাদের এই কৌশলগুলো তাদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে আমরা তৃতীয় ধাপে যা বলতে পারি তাহলে আদার অ্যাপ্রোচেস, আরও যে সমস্ত অ্যাপ্রোচগুলো আছে তার মধ্যে আমরা বলতে পারি কেস ম্যানেজমেন্ট, অর্থাৎ সমস্যা আক্রান্ত ব্যক্তি যিনি তাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করবো, ম্যানেজ করবো, ম্যানেজমেন্টের জায়গাটা। এক্ষেত্রে যা বলা হয়েছে ক্যান হেল্প ইন্ডিভিজুয়ালস উইথ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ম্যানেজ বেসিক নিডস, কানেক্ট উইথ রিসোর্সেস অ্যান্ড মেনটেন ট্রিটমেন্ট। অর্থাৎ এই সমস্ত সমস্যা আক্রান্ত ব্যক্তি, বিশেষ করে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যিনি ভোগেন, ব্যক্তির জীবনযাত্রার জন্য যে বিষয়গুলো দরকার, বিশেষ করে ম্যানেজ বেসিক নিডস, যেগুলো সম্পদের সাথে সম্পর্কযুক্ত, কানেক্ট উইথ রিসোর্স অ্যান্ড মেনটেন ট্রিটমেন্ট, এবং ব্যক্তি যাতে চিকিৎসাটা করে যেতে পারে সেই জায়গাটায় ব্যক্তিকে সহযোগিতা করা হয় এবং ব্যক্তি যাতে তার বেসিক নিডসগুলো ফুলফিল করতে পারেন, বেসিক নিডস যাতে এনশিওর্ড হয় সেই জায়গাগুলোতে ব্যক্তিকে সহযোগিতা করা এবং রিসোর্স অ্যালোকেশন বলে বা রিসোর্স যাতে ব্যক্তি এই রিসোর্সগুলোকে ব্যক্তি নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারেন সেই জায়গাটা ব্যক্তিকে সেই সম্পর্কের জায়গাটা কিন্তু ব্যক্তির মধ্যে আনয়নের চেষ্টা করা হয়ে থাকে এই কেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বলি বা এই কৌশলের মাধ্যমে। তাছাড়া এখানে আরও যা বলা হয়েছে তা হলো সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজেস। এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির জন্য এই সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজ নিজের সম্পর্কে সচেতনতা আনয়নের জন্য তাদের অনুশীলন করানো হয়ে থাকে। এখানে যা বলা হয়েছে প্র্যাকটিস, যে অনুশীলন করা লাইক মাইন্ডফুলনেস অ্যান্ড জার্নালিং। জার্নালিং বলতে আমরা ব্যক্তির চিন্তা বা যে মনে যে সমস্ত কথাগুলো আসে বা ব্যক্তি যেগুলো বলতে চায় সেগুলো লিখে রাখার একটি কৌশল, এটিকে জার্নালিং বলা হয়। ক্যান হেল্প ইন্ডিভিজুয়ালস বিকাম মোর অ্যাওয়্যার অফ দেয়ার থটস অ্যান্ড বিহেভিয়ার্স। এভাবে ব্যক্তির নিজের চিন্তা এবং আচরণ সম্পর্কে
আরও যথাযথ এবং সঠিক জ্ঞান এবং সচেতন এবং নিজেকে এই জায়গাটা আরও বেশি মনোযোগী করে গড়ে তুলতে পারেন এই সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজের মাধ্যমে। তাছাড়া আরও যা বলা হয়েছে আদার অ্যাপ্রোচের ক্ষেত্রে, সেক্ষেত্রে হলো বিল্ডিং এমপ্যাথি। আমরা জানি এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের এই এমপ্যাথির জায়গাটায় সমস্যা আছে। সেই জন্য তাদের মধ্যে যাতে এমপ্যাথি বিল্ড হয়, বিকাশ লাভ করে, বা সেক্ষেত্রে তাদের সহযোগিতা করা হয়ে থাকে। এক্ষেত্রে যা বলা হয়েছে, while challenging, developing empathy for others can be a valuable part of the treatment process. অর্থাৎ এই ব্যক্তির এই অক্ষমতা বলি, সীমাবদ্ধতা বলি বা প্রতিবন্ধকতা বলি, যা ব্যক্তি এই অন্যের সাথে সহানুভূতি বা এমপ্যাথির জায়গাটায় বিকাশের ক্ষেত্রে, সেই জায়গাটাই মূলত এই কৌশলের মাধ্যমে ব্যক্তির মধ্যে এই দক্ষতাটা আনয়নের চেষ্টা করা হয়ে থাকে। অর্থাৎ বিল্ডিং এমপ্যাথি, কীভাবে ব্যক্তির মধ্যে এমপ্যাথিটা আনয়ন করা যায়, বিকাশ লাভ করা যায়, সেই জায়গাটায় ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে এই বিল্ডিং এমপ্যাথি কৌশলের মাধ্যমে। আমরা সবশেষে এই কথাটা বলতে পারি, যা আমাদের খুব গুরুত্বের সহিত আমাদের বিবেচনা করতে হবে, মনে রাখতে হবে, অর্থাৎ ইম্পর্টেন্ট কনসিডারেশনস। প্রথমেই যা বলা হয় তা হলো, ট্রিটমেন্ট ফর নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ অফেন এ লং টার্ম প্রসেস। এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য কিন্তু সময়ের প্রয়োজন হয়, দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়। এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে। তাছাড়া ইন্ডিভিজুয়ালস উইথ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার may be hesitant to seek treatment. So support from loved ones can be crucial. এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যিনি ভোগেন তারা মূলত চিকিৎসা নিতে চান না, অর্থাৎ এই জায়গাটায় তারা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন। সেই জন্য এই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য এই সমস্যা আক্রান্ত ব্যক্তির যারা খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যাদেরকে তারা ভালোবাসেন কিংবা পছন্দ করেন, ওই সমস্ত ব্যক্তিদের কিন্তু একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তির সুস্থতা আনয়নের জন্য কাছের মানুষগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ক্রুশিয়াল। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ তারা যেহেতু নিজে থেকে চিকিৎসা নিতে চান না, এই জায়গাটায় তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সেজন্য ব্যক্তির এই সমস্যাটাই যদি প্রাত্যহিক জীবন এবং সম্পর্কের জায়গাটা, কর্মের জায়গাটা, ব্যক্তির বেসিক নিডসের জায়গাটা যদি সমস্যা বা সংকটাপন্ন হয়, সেক্ষেত্রে ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসার জন্য অবশ্যই এই সমস্যা আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা দরকার হয়। আমরা এই কথাটি অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখব। এটুকু আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি বেছে নিয়েছি। আমার এই কথাগুলো বলার লক্ষ্যই হলো এই মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা যেন সমস্যাকে দীর্ঘায়িত না করেন। আমরা যত দ্রুত সমস্যা শনাক্ত করতে পারব এবং যদি চিকিৎসার প্রয়োজন হয় এবং চিকিৎসা আমরা গ্রহণ করতে সক্ষম হব, সেক্ষেত্রে দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব এবং এই সমস্যার যে দীর্ঘস্থায়ী পরিণতি বা
যে প্রভাব, সেখান থেকেও নিজেদেরকে মুক্ত করতে পারি। তাই আমরা মানসিক সমস্যাকে কখনো অবজ্ঞা করব না। মানসিক সমস্যা যদি সত্যি আমাদের জীবনকে, কর্মকে আমাদের ব্যাহত করে, তাহলে আমরা নিজেরা যদি সেই জায়গা থেকে ফিরে আসতে না পারি, নিজেদেরকে সঠিক এবং যথাযথ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম না হই, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাওয়াটাই সবচেয়ে উত্তম এবং সঠিক যথাযথ সিদ্ধান্ত। এটুকু যেন আমরা মনে রাখি। ভালো থাকবেন সবাই, মনের যত্ন নেবেন। শরীর এবং মন এই দু ধরনের স্বাস্থ্যের সমন্বিত রূপই হলো আমাদের স্বাস্থ্য, সামগ্রিক স্বাস্থ্য। সুতরাং শরীরকে বাদ দিয়ে যেমন মনকে বিবেচনা করা যায় না, মনকে বাদ দিয়ে আমরা শরীরকে ভালো রাখতে পারি না। সুস্থতা বলতে দেহ এবং মন উভয় সুস্থতাকে আমরা সমানভাবে গুরুত্ব দেব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।